আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত তিস্তা পারের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মানবিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঞ্চল নেতৃবৃন্দ এবং নীলফামারী ও লালমনিরহাট জেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, আদাব। আপনারা জানেন, বাংলাদেশের ভাগ্যাকাশে যখন কালো মেঘ দানা বেঁধেছিল, তখন বাংলার দামাল তরুণ ছাত্র জনতা একটি ঐক্যবদ্ধ এবং দুর্ভেদ্য আন্দোলনের মাধ্যমে একটি পরাক্রমশালী স্বৈরাচারকে বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে বিদায় করেছে। শুধুমাত্র ক্ষমতার মসনদ নয়, তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ভাগ্যাকাশ থেকে যখন স্বৈরাচার মুক্ত হলো, তখন এই বাংলাদেশকে নতুন করে স্বৈরতন্ত্রের আবর্তে আবদ্ধ করার জন্য আরেকটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এক শ্রেণীর অসাধু সহযোগী তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এই অবস্থায় বাংলার জনগণের দৃপ্ত শপথ হচ্ছে, বাংলাদেশের ক্ষমতায় আর কোনো স্বৈরাচারকে আসতে দেওয়া হবে না। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ। আমরা নীলফামারী জেলাকে চিলাহাটি বন্দর উন্নয়নের মাধ্যমে নীলফামারী মেডিকেল কলেজ, নীলফামারী ইপিজেড সহ সকল স্থাপনাগুলোকে পূর্ণাঙ্গ রূপদানের মাধ্যমে নীলফামারীকে একটি মডেল নীলফামারী হিসাবে উপস্থাপনের জন্য নীলফামারীবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে ওই চাঁদাবাজ আর পরাজিত স্বৈরাচারকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায়ের মাধ্যমে মানবিক বাংলাদেশে রূপান্তরের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত ভাইরা, মাঠের পূর্ব পাশেও অনেক লোক দাঁড়িয়ে আছেন, দক্ষিণ দাঁড়িয়ে আছেন। মেহরবানি করে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বসে পড়বেন। দয়া করে বসে পড়ুন। আপনারা বসুন, দাঁড়িয়ে থাকবেন না। আর গেটের মধ্যে আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ ঢুকতে দিচ্ছেন না, ওনাদেরকে আসতে দেন, এখানে মঞ্চে আসতে দেন ওনাকে। সংগ্রামী উপস্থিতি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানীয় অঞ্চল টিম সদস্য, নীলফামারী জেলার সাবেক আমির জনাব আব্দুর রশিদ। জনাব আব্দুর রশিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী
ও 11 দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, লালমনিরহাট জেলার সংগ্রামী আমির, লালমনিরহাট 3 নম্বর আসনের জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের ভাই, মঞ্চে উপবিষ্ট 11 দলের কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সব, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে আগামী 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার পক্ষে 11 দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে একটি দল ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, ঠিক কিনা? ভীত সন্ত্রস্ত হয়ে পড়ার কারণে তারা আবল তাবল বকা শুরু করছে, বিচ্ছিন্নভাবে আমাদের জনশক্তির উপর হামলা করছে, আমাদের মা বোনদের গায়ে হাত দিচ্ছে, পর্দা নিয়ে টানাটানি করছে কিনা, আমাদের ভাইদেরকে শহীদ করে দিচ্ছে। এগুলো লক্ষণ হলো তাদের পরাজিত হওয়ার লক্ষণ, ঠিক কিনা? তাদের কিন্তু আসলে কোনো সাহস নাই, বরং আমাদের এই গণজাগরণ দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। শুধু আজকে না, তারা এর আগেও যখন ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, তখনও তারা ভীত সন্ত্রস্ত ছিল কিনা বলেন? তার প্রমাণ, তারা বালুর ট্রাক সরাতে পারে নাই, তাদের নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে পারে নাই, তাদের নেত্রীকে মুক্ত করতে পারে নাই। পারছে কি? বরং তারা তাদের সাথে, ফ্যাসিস্টদের সাথে লিয়াজো করে একথা বলতে বাধ্য হয়েছে যে আমাদের এই আন্দোলন ছাত্রদের আন্দোলনের সাথে আমরা জড়িত নই। বলেছে কিনা বলেন? তারা নাকি ছাত্র জনতার আন্দোলনের সাথে জড়িত না। তার মানে ফ্যাসিস্ট তারাবার যে আন্দোলন শুরু হয়েছিল দেশে, এই আন্দোলনে তারা শরিক ছিল না। তার প্রমাণ ফখরুলের এই উক্তি। এই ফ্যাসিস্টকে আর আমরা বাংলার জমিনে বসাতে চাই না। প্রিয় ভাই সব, দুইটা এজেন্ডা নিয়ে ময়দানে নেমেছে তারা। যিনি মুফতি সেজে লন্ডন থেকে এসেছেন একজন, দুইটা এজেন্ডা, 71 আর ফ্যামিলি কার্ড, ঠিক না? ফ্যামিলি কার্ড তো লোকজন বুঝে গেছে যে এটা কি জিনিস। এটা তো টাকা কামাইয়ের একটা ধান্দা, তাই না? যদিও তুলে তারা চান্দা। আর 71 তো মানুষ আর গেলে না। 71 গিললে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে তারাই তো না বাংলার মানুষ। কাজেই আগামী 12 তারিখে যে নির্বাচন, যদিও ওরা আমাদের একটু ধমক দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকটা সেন্টার নিয়ন্ত্রণ রাখতে হবে আমাদেরকে। পারবেন? যতই আপনারা ধমক দেন, আমরা বৃদ্ধাঙ্গুল চুষে বাড়িতে বসে থাকবো না ইনশাল্লাহ। প্রত্যেকটা ভোট সেন্টার যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন, ইনশাল্লাহ বাংলার জমিনে 11 দলের জয় নিশ্চিত ইনশাল্লাহ। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সক্রিয়ভাবে বিশেষ করে ভোটের দিন ময়দানে থাকবেন এবং আল্লাহর সাহায্য কামনা করবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় জনতা, এই গেটের ওইখানে গেটটা একটু ছেড়ে দেন। স্বেচ্ছাসেবক ভাইদেরকে আহ্বান করছি, গেটটা একটু খালি করে দেন, ওইদিকের লোকগুলোকে একটু ভেতরে চাপাই দেন। ভাই আপনারা একটু বসেন, পিছনের লোকজনের দেখতে কষ্ট হচ্ছে। যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসে পড়ে যান। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আবু সাইদ লিওন, এনসিপি কেন্দ্রীয় কমিটি।
তিস্তা পাড়ের আজকের এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 11 দলীয় জোটের ঐক্যের প্রতীক বাংলাদেশের রাহবার জামাতে ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ এবং সামনে আমার তিস্তা পাড়ের মানুষ, সকলকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমরা তিস্তা পাড়ের মানুষ, আমরা অনেক সহজ সরল। আমাদের সরলতার সুযোগ নিয়ে বারবার প্রতারিত করেছে। আমরা আর প্রতারিত হতে চাই না। তিস্তা মহাপরিকল্পনার কথা বলে কয়েক যুগ কাটিয়ে দিয়েছে, সেই মহাপরিকল্পনা আমরা দেখতে পারি নাই। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে আমাদের রাহবারকে জানাতে চাই, একমাত্র আপনি এখন আমাদের আশ্রয়স্থল, আশা এবং ভরসা। এই তিস্তা মহাপরিকল্পনা আপনাকেই বাস্তবায়ন করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের সরলতার সুযোগ নিয়েছে, কিন্তু উত্তরবঙ্গে কোনো কর্মসংস্থান দেয়নি। ঢাকা শহরের 60% রিক্সা চালক এখনো আমার রংপুর, নীলফামারী, লালমনিরহাটের মানুষ। আমরা আর প্রতারিত হতে চাই না। আমি আমার এলাকায় কর্মসংস্থান চাই, আমি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। আমিরে জামায়াত আমাদের সেই ওয়াদা রাখবেন। আমরা চাইব আমাদের সঙ্গে উনি কথা দিবেন যে তিনি এইখানে কর্মসংস্থান তৈরি করবেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমরা নীলফামারীবাসী 4-0 গোলে ধানের শীষকে প্রত্যাখ্যান করব। প্রিয় বন্ধুগণ, আর একটি কথা বলবো, আমাদের লন্ডনের নেতা এসেছেন। লন্ডনের নেতা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিকটকার আবিদের মতো কথা বলা শুরু করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবিদকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, আপনি যদি সংশোধন না হন, বাংলাদেশের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। শেষ করার আগে একটি কথাই বলতে চাই, 5 আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখা শুরু করেছে, সেই ঐক্যের বাংলাদেশ আমরা চাই, সেই মিল মোহাব্বতের বাংলাদেশ আমরা চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুদের কাজ করতে দেন। আপনারা এটাতে দেখতেছেন, আপনারা অনলাইনে দেখতে পারবেন। সাংবাদিক ভাইদের কাজ করতে দেন, আপনারা ডিস্টার্ব করবেন না সাংবাদিক ভাইদের। সংগ্রামী ভাইয়েরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর নীলফামারী জেলার মজলিসুরার সদস্য, নীলফামারী 4 আসনের জামাত মনোনীত প্রার্থী হাফেজ মৌলানা আব্দুল মুন্তাকিম। হাফেজ মৌলানা আব্দুল মুন্তাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তিস্তা পাড়ের বাসী, কেমন আছেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে এখানে তিস্তা পাড়ের মানুষের অধিকার আদায়ের জন্য একত্রিত করার সুযোগ দেওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা আগামী দিনের তিস্তা পাড়ের 3টি জেলা রংপুর, নীলফামারী, লালমনিরহাট 3 জেলার সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা আজকে প্রমাণ দিতে চাই তিস্তা পাড়ের মানুষ শফিকুর রহমানের ভালোবাসার পাত্র। তিস্তা পাড়ের মানুষ সবাই দাঁড়িপাল্লা প্রতীককে আগামী 12 তারিখ নির্বাচিত করে আমিরে জামাতকে উপহার দিতে চায়। প্রিয় তিস্তা পাড়ের মানুষ, আসুন আমরা সবাই মিলে আগামীর নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দাঁড়িপাল্লা মার্কায় সবার কাছে ভোট চেয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানীয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব শ্রী পুষ্পজিৎ বর্মন, অমুসলিম শাখা হাতীবান্ধা। জনাব শ্রী পুষ্পজিৎ বর্মন। হরে কৃষ্ণ। আল্লাহ ঈশ্বর ভগবান দাড়িপাল্লার রাখমান। গড আল্লাহ রেখো দাড়িপাল্লা। গড ঈশ্বর আল্লাহ রেখো এবার দাড়িপাল্লা। ভাই সাহেব উপস্থিত, মঞ্চে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সময় যদি স্বল্প, সবাইকে সালাম কালাম দেওয়ার সম্ভব না। সবারই প্রতি রইল আমার আদাব ও নমস্কার। ভাইরা আমার, আমরা হিন্দু নিরামিষ খাই, আমাদের মাথা আছে কিন্তু আমরা যাকে তাকে সহজে বুক দেখাই না, আবার বুক দেখাইলে পিঠও দেখাই না। ভাইরা আমার, আমরা হিন্দুরা কেন দাড়িপাল্লাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করছি জানেন? বলেন তো। রাজার যদি রাজ্যই না থাকে তাহলে জনগণ দিয়ে কি লাভ হবে? এই জন্য আমরা হিন্দুরা শ্রেষ্ঠ জিনিসটাকে এবার বেছে নিয়েছি, সেটা হলো দাড়িপাল্লা মার্কায়। কিভাবে বলেন তো? হাঁসের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? রাজহাঁস। মিস্ত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? রাজমিস্ত্রি। প্রাসাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? রাজপ্রাসাদ। আর নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? আবার বলেন। নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম। আপনারা ভুল বলেছেন। নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম, এবং এই ইসলামের নীতিকে আকৃষ্ট হয়ে আমরা হিন্দুরা এবার ভাইরা আমার, এই ইসলামের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা যখন হিন্দুরা শতভাগ ভোট দেওয়ার চেষ্টা করতেছি, আর আপনারা 92% মুসলমান ভাইরা এখনো আপনারা কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেন না। তাই আমি বলছি, উলুক বাদ দেন। আমরা যখন আসছি সবাই দাড়িপাল্লার পথে এসে দাঁড়ান। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ভাইরা আমার, আপনারা সবাই দাড়িপাল্লার ভোট দিয়ে জয়যুক্ত করবেন, রাজু ভাইকে এমপি বানাবেন, আর শফিকুর ভাই রাজু ভাইকে মন্ত্রী বানিয়ে এই এলাকায় পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। নীলফামারীতে 4 জন ক্যান্ডিডেট আছেন ভাইরা আমার, লালমনিরহাটে 3 জন। আমরা 7 জন ক্যান্ডিডেটের প্রতি দোয়া নমস্কার জানিয়ে আমি শেষ করছি। জি ধন্যবাদ জনাব পুষ্পজিৎ বর্মন, অত্যন্ত প্রাণান্তকর বক্তব্য প্রাঞ্জল ভাষায় রাখার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব বিপুল চন্দ্র আহ্বায়ক।
আমির হোসেন কলেজের অধ্যক্ষ জনাব বিপুল চন্দ্র রায়। ভাইয়ের আমার একটু বসে যান, একটু বসে যান, একটু রিল্যাক্সে বসেন, একটু রিল্যাক্সে বসেন, বসে যান, একটু রিল্যাক্সে বসেন, বসে যান। আমিরুল কলেজের অধ্যক্ষ হাতীবান্ধা অমুসলিম শাখার যুগ্ম আহ্বায়ক জনাব বিপুল চন্দ্র রায়। আজকের এই ডালিয়া ব্রিজের মহাসমাবেশে উপস্থিত জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, ওনাকে আমি দণ্ডায়মান প্রণতি জ্ঞাপন করছি বিভিন্ন আসন থেকে মহামান্যবর প্রধান অতিথি মহোদয় ওনাদেরকে আমি দণ্ডায়মান প্রণতি জ্ঞাপন করছি মঞ্চে আসেন যে সকল নেতৃবর্গ, শীর্ষস্থানীয় নেতৃবর্গ এবং 11 দলের সকল শরিক দলের নেতৃবৃন্দকে আমি দণ্ডায়মান প্রণতি জ্ঞাপন করছি যেনারা বহু দূর দূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে কাল অবধি আজকে থেকে এখনো আসছেন। আপনাদের সবাইকে আমি অমুসলিম শাখা হিন্দুদের পক্ষ থেকে আপনাদের দণ্ডায়মান প্রণতি জ্ঞাপন করছি। আমাদের হিন্দু ধর্মে একটা সংস্কৃত ভাষায় একটা কথা বলা আছে, সম শত্রু চ মিত্র চ তথা মান অপমানায় শীত গ্রীষ্ম চ সুখ দুঃখের সঙ্গ বিবর্জিতা। আমার সেই মানুষটি প্রিয়, যে মানুষটির মধ্যে শত্রু ভাবাপন্ন নাই, যে মানুষটি গরম এবং শীতকে সমানভাবে দেখে, যার মধ্যে কোনো মান অপমান নাই, সেই মানুষটি আমাদের দাঁড়িপাল্লার প্রার্থীদের কারো কি মান অপমান আছে? তারা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কিন্তু তারা কখনো দল ত্যাগ করেনি, তারা ন্যায়ের পথে ছিল। ইসলাম ধর্মে পরিষ্কার একটা কথা বলা আছে, লাকুম দিনাকুম। আমাদের ধর্ম আমাদের, অলিয়াদিন আমাদের ধর্ম আমাদের। অতএব এখানে তো বলা নাই যে হিন্দুদেরকে জোর জবরদস্তি করে নিয়ে এসে ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে। আমাদের দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কোন অমুসলিমকে জোর করে নিয়ে আসো এখানে? বলা নাই। তাহলে দ্বিধা কিসের, দ্বন্দ্ব কিসের? কেন এত ভয়ভীতি, কেন এত নির্যাতন হিন্দুদের ওপর? আমরা কি মানুষ না? আমাদেরকে ভোট ভাতের অধিকার নেই? আমাদেরকে বাংলাদেশের বেঁচে থাকার অধিকার নেই? আমাদেরকে কথা বলার অধিকার নেই? তাহলে কেন এত বৈষম্য? সবারই বিচার হবে, সবারই বিচার হবে। কোথায় বিচার হবে? কোথায় বিচার হবে? কোথায় বিচার হবে জানেন? ইকরা কিতাবা, হাসরের ময়দানে যে যেটুকু আমল করেছেন আপনাদের যারা পরিমাণ ছাড় দেওয়া হবে না। এখানে কোরআনে স্পষ্ট বলে দেওয়া আছে, এতটুকু যদি আপনি পাপ কাজ করেন, গুনাহ কাজ করেন, জিনা কাজ করেন, ব্যভিচারী করেন, মানুষের হরণ, আপনাদের মানুষের কোনো কিছু যদি হরণ করেন, প্রত্যেকটার জবাব দিতে হবে সেখানে। অতএব সময় আছে। আপনি যাকে ভোট দিবেন সে যদি ঘুষখোর হয়, জুটখোর হয়, সে যদি লম্পট হয়, ব্যভিচার হয়, অন্যায়কর হয়, সুদখোর হয়, আপনি যাকে ভোট দিয়েছেন প্রত্যেকটা ভোটের হিসাব আপনাকে দিতে হবে। আপনাকে অবশ্যই সেখানে হাসরের ময়দানে আপনার প্রত্যেকটা বিচার হবে। যাই হোক, আমি সবার শীর্ষস্থ দীর্ঘায়ু কামনা করছি। এখানে বিভিন্ন প্রার্থী রয়েছেন মনোনীত, আমি আশা করব। এবং আমি কোথা থেকে এসেছি সেটাও জানার প্রয়োজন আছে। আমি হাতীবান্ধা লালমেহাট 1 আসনের অমুসলিম শাখা, গোতামরা ইউনিয়ন শাখা। আমি রাজুর জন্য আমি দোয়া চেয়ে নিচ্ছি, আমি সকল প্রার্থীর জন্য দোয়া চেয়ে নিচ্ছি। মার্কা আছে রে, আরে কোন সে মার্কা? সবাই বলেন জোরে জোরে, একই সুরে, নারায়ে তাকবীর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানীয় জনতা, পেছনের দিকে যারা একটু দাঁড়িয়ে গেলেন, আপনাদেরকে একটু অনুরোধ করতেছি, আপনারা একটু বসে যান,
পিছনে যারা দাঁড়িয়ে গেলেন তাদেরকে একটু অনুরোধ করতেছি আপনারা বসে যান। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের এই নির্বাচনী জনসমাবেশের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লালমনিরহাট জেলার সাবেক জেলা আমির জনাব অধ্যাপক আতাউর রহমান। জনাব অধ্যাপক আতাউর রহমান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট এবং নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত 11 দলের সম্মানিত মূল সমন্বয়ক ডাক্তার শফিকুর রহমান, আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী লালমনিরহাট এবং নীলফামারীবাসী সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। অমুসলিম ভাইদের বোনদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে এই সংক্ষেপে দুই একটি কথা। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন হতে যাচ্ছে। এখানে লালমনিরহাটের 3টে আসন, নীলফামারীর 4টি আসন সহ 60টি আসনের সম্মানিত প্রার্থীগণ আছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 60টি আসনের প্রার্থীদেরকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আপনারা কি মাঠে ময়দানে যে কোনো ত্যাগ ও কোরবানি করে বিজয়কে ছিনিয়ে নিয়ে আসার জন্য প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। দেশ সংগ্রামে তৌহিদ জনতা, মাননীয় আমিরে জামাত এখন থেকে আর অল্পক্ষণের মধ্যে আসবেন। আমি আপনাদের কাছে অনুরোধ চাই, সুশৃঙ্খল ভাবে যেভাবে বসে আছেন আমাদের আমিরে জামাতের বক্তব্য আমরা শুনব। এই জন্য স্টেজের উত্তর সাইডে যে গেটটা রয়েছে 100 জন আমাদের কয়েকশত স্বেচ্ছাসেবক আছে, আপনারা রাস্তা দেবেন, আমাদের আমিরে জামাতকে আসার জন্য সুযোগ করে দেবেন। প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করবেন। ব্যবস্থাপনায় আমরা আপনাদেরকে বসতে পারি নাই, বসাতে দিতে পারি নাই, আপনাদেরকে কোনো খাবার দিতে পারি নাই। বিনা পয়সায় নিজ খরচে এসে জনসভা বাস্তবায়ন করেছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনাদের উত্তম যাজা দান করুক, সবাই আমিন। আগামী এখন থেকে পরবর্তী প্রোগ্রাম আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে বক্তব্য দেবেন, আমিরে জামাত বক্তব্য দেবেন। তিস্তা অববাহিকায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ 5টি জেলার যে মহা ক্ষতি রয়েছে, এই ক্ষতির হাত থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আগামী দিনের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহ যদি রহমত করে ডাক্তার শফিকুর রহমান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি আমার কথা দীর্ঘায়িত না করে সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে একটি সঙ্গীত নিয়ে আসছেন লালমনিরহাট টর্নেডো শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব ফজলুল হক শামিল। জনাব ফজলুল হক শামিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার নিজের লেখা একটি স্বরচিত গান আপনাদের শোনাচ্ছি।
ওরে খাম্বা ভাইয়ের লম্বা কথায় ঝরুক যতই উন্নয়ন। কি খাম্বা ভাইকে চিনেন নাকি? ওরে খাম্বা ভাইয়ের লম্বা কথায় ঝরুক যতই উন্নয়ন, দুর্নীতিতে তোমরাই প্রথমে হইয়াছিলা চ্যাম্পিয়ন রে, হইয়াছিলে চ্যাম্পিয়ন। এবার হাম্বা হাম্বা যতই করো, গিয়ে জাতির পায়ে ধরো। এবার হাম্বা হাম্বা যতই করো, গিয়ে জাতির পায়ে পড়ো। হাম্বা হাম্বা যতই করো, গিয়ে জাতির পায়ে পড়ো। লাভ হবে না হাওয়া ভবন, এই জাতি কেমনে ভুলিবে। জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। জনগণ জাগবে কখন, জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। জনগণ জাগবে কখন। এবার ওরা যদি, এবার ওরা যদি নেয় রে গদি, ওরা যদি নেয় রে গদি, দেশটাই আমার গোল্লায় যাবে। জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। জনগণ জাগবে কখন। আঙ্গুর পতা দহ গ্রামার কুড়ি গ্রামের সীমান্তে, আমার দেশের মানুষ মরে বিএসএফ এর গুলিতে রে, বিএসএফ এর গুলিতে। আঙ্গুর পতা দহ গ্রামার কুড়ি গ্রামের সীমান্তে, আমার দেশের মানুষ মরে বিএসএফ এর গুলিতে রে, বিএসএফ এর গুলিতে। সেই দাদার সাথে সন্ধি করে স্বদেশ ফিরে ফন্দি করে, সেই দাদার সাথে সন্ধি করে স্বদেশ ফিরে ফন্দি করেন। দেশ বেচার মুসলেকা দিয়ে আসলো নেতা সগৌরবে। জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। জনগণ জাগবে কখন, জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। জনগণ জাগবে কখন। এবার ওরা যদি, এবার ওরা যদি নেয় রে গদি, ওরা যদি নেয় রে গদি, দেশটাই আমার গোল্লায় যাবে। জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। জনগণ জাগবে কখন, জনগণ জাগবে কখন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। সম্মানীয় জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি শ্রী সঞ্জিত কুমার রায়, আহ্বায়ক অমুসলিম শাখা হাতীবান্ধা। জনাব শ্রী সঞ্জিত কুমার রায়। হ্যালো, আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন মাননীয় জামাতি ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান মহোদয়, উপস্থিত আছেন আলেমগণ ও রাজনীতি নেতৃবৃন্দ এবং সাংবাদিক, প্রিয় এলাকাবাসী, সকলের প্রতি আদাব এবং নমস্কার। আজকের এই জনসভায় আমি একজন সংখ্যালঘু হিসাবে আপনাদের প্রতিনিধি হিসাবে কথা বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। কারণ আমাদের এই সংখ্যালঘু কথাটা ডক্টর আমিরুল জামাত উনি বলেছেন, যদি বাংলাদেশে আমি সরকার গঠন করতে পারি, সংখ্যালঘু সম্প্রদায় কোনো ভাষা শব্দ থাকবে না। আজকে আমি মনে করি, আমি আজকে এই সনাতন ধর্মের লোক, আমি এখানে দাঁড়িয়ে আজকে দাঁড়িপাল্লার কথা যে বলতেছি, আমি আজকে যখন এই মিছিল নিয়ে গণসংযোগ নিয়ে আসি, কয়েকটা ইসলাম ধর্মের লোককে আমি প্রশ্ন করেছিলাম, বলে ভাই
চলেন আমরা আজকে ডক্টর শফিকুর রহমান আসতেছে, সেখানে জনসভায় যাই। উনি আমাকে কি বলেছিলেন জানেন? একটা দুঃখজনক বিষয়, তাহলে আপনি একজন হিন্দু মানুষ হয়ে কিভাবে একজন দাঁড়িপাল্লার পতাকা তলে আপনি যাচ্ছেন এবং কথা বলতেছেন? আপনি কি কোরআন শরীফ পাঠ করেন? তা আমি তাকে এই প্রশ্নের জবাবে উত্তর দিয়েছিলাম, আমাদের পার্শ্ববর্তী ভারত যে মোদী সরকার রয়েছেন উনিও হিন্দুত্ববাদী রাজনীতি করেন। উনিও আজ পর্যন্ত ভারতে কোনো হিন্দুস্থান করতে পারিছেন? আমার মনে হয় করতে পারেন নাই। অনেক মুসলমান ব্যক্তি সেখানে ভোট দেয়, ওরা কোনোদিন কি গীতা পাঠ করেছিলেন? করে নাই। তাহলে আপনাদের ধর্মের আপনারা পালন করবেন, আমাদের ধর্মে আমরা পালন করব। আজকে সবচেয়ে দুঃখের বিষয়, আজকে আমরা যখন সনাতন ধর্মের লোকজন একত্রিত হয়েছি, আমাদের কিছু কুচক্কর মহল আমাদের হুমকি অনেক কিছু প্রকাণ্ড ছাড়া কথাবার্তা বলতেছে। আজকে জামাত ইসলাম সরকার আসলে নাকি হিন্দুদের বোরকা পরানো হবে। তা আমি মনে করি আজকে ইসলাম ধর্মের 80% মহিলা বোরকা পরে না, সেখানে আমাদের সনাতন ধর্মের মহিলা কিভাবে বোরকা পরাবে? এই ধরনের প্রচারণা আপনারা আমি মনে করব বন্ধ করুন। এবং 5 তারিখের পর থেকে আজকে যে সারা বাংলাদেশের সংখ্যালঘুদের সম্প্রদায়কে নিরাপত্তা দিয়েছিলেন এই জামাতি ইসলাম, এমন কোনো ব্যক্তি নাই যে জামাতি ইসলামের কর্মী যারা স্টেজে দাঁড়িয়ে আছে এখানে উপস্থিত আছেন, কোন হিন্দুর বাড়িতে লুটপাট ভাঙচুর যদি প্রমাণ করতে পারেন, এই সমুদ্র মঞ্চে লাখ লাখ মঞ্চে লোকজন আছেন, তাহলে আমি এখান থেকে বলবো আমি আজ থেকে দাঁড়িপাল্লা পতাকা তাহলে কথা বলবো না। তাহলে আপনাদের কিসের ভয়? ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, আমাদের সনাতন ধর্মের অর্থ শান্তি। তাহলে ইসলাম যদি কায়েম হয়, সেখানে ইসলামের আইন ফলো হবে। ইসলামের আইন ফলো হলে আপনারাও যে সুযোগ সুবিধা পাবেন, আমাদের এই সনাতন ধর্মের ব্যক্তি তারাও এক এক সুযোগ সুবিধা পাবে। আমি মনে করি আমার স্বল্প সময় আজকে সারা বাংলাদেশের যে ঝড় উঠেছে, এই ঝড়ে আপনারা যারা এখনো পদ্মার আড়ালে মুসলিম ব্যক্তিরা রয়েছেন তাদেরকে আমি আহ্বান করব, আপনারা সব কিছু দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আপনি পদ্মার আড়াল থেকে সরিয়েছে ডক্টর শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করে সামনে 12 তারিখের নির্বাচনকে আমরা একটা রাষ্ট্র হিসাবে দেখতে চাই। এবং পাশাপাশি হাতিবান্ধা পাটগ্রাম আমাদের রাজু ভাইয়ের পক্ষ থেকে আপনারা সকলেই ছাড়া নেবেন এবং রাজু ভাইয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন এবং মঞ্চে যারা এমপি প্রার্থী আছেন সকলের জন্য আপনারা স্ব জায়গায় প্রণাম রেখে এবং আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। নমস্কার এবং আদাব। সম্মানিত ভাইয়েরা, একটু যারা পিছনে রয়েছেন একটু বসে যান, পিছনের লোকজনদেরকে একটু সুযোগ করে দেন দেখার। এ পর্যায়ে আরেকটি সঙ্গীত নিয়ে আসছেন ফজলুল হক শামিল ও তার দল। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরে তারি পাল্লা মার্কায় সিল মারিও
ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাইও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। সবাই বলো দাড়ি পাল্লা, যোগ্য লোকের দাড়ি পাল্লা, না ইনসাফের দাড়ি পাল্লা, ভালো লোকের দাড়ি পাল্লা, দেশ বাঁচাইতে দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। আগে পিছে ভাই বানিও, যারে তারে ভোট না দিও, জামাতের প্রার্থী এবার, জামাতের প্রার্থী এবার জয়ী করিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের, ভাতা পাইয়া দেশটা যারা, ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল, এবার নির্বাচনে তাদের নট করিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। রিক্সাওয়ালার দাড়ি পাল্লা, জেলে চাষির দাড়ি পাল্লা, গরিব দুঃখীর দাড়ি পাল্লা, সব মানুষের দাড়ি পাল্লা, শান্তি সুখের দাড়ি পাল্লা, লালমনিরহাটবাসীর দাড়ি পাল্লা, নীলফামারীর দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। ওই সকল মির্জাফরদের ঘষটি বেগমদের মিঠা মিঠা কথা আর, মিঠা মিঠা কথা আর নাহি মজিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকাল তলাবিহীন, কতকাল তলাবিহীন ধরি রাখিব, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। ছাত্র ছাত্রীর দাড়ি পাল্লা, বুদ্ধিজীবীর দাড়ি পাল্লা, ঘরে বাইরে দাড়ি পাল্লা, হাট বাজারে দাড়ি পাল্লা, আদালতে দাড়ি পাল্লা, সবাই বলে দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে, দেশবাসীর মুখে যারা, দেশবাসীর মুখে যারা হাসি ফোটাইব, এবার নির্বাচনে তাদের জয়ী করিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। দেশের যারা কল্যাণ চায়, জাতির যারা কল্যাণ চায়, এ জাতির জন্য জীবন, এ জাতির জন্য জীবন বাজি রাখিল, এবার নির্বাচনে তাদের জয়ী করিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। সবাই বলো দাড়ি পাল্লা, না ইনসাফের দাড়ি পাল্লা, যোগ্য লোকের দাড়ি পাল্লা, অমুক ভাইয়ের দাড়ি পাল্লা, দেশ বাঁচাইতে দাড়ি পাল্লা, 12 তারিখের দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। চাঁদাবাজি টেন্ডারবাজি চোরতাকে ভণ্ডবাজি, যারা সমাজের খুন খারাপি, সমাজের খুন খারাপি বন্ধ করিব, এবার নির্বাচনে তাদের নট করিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। রিক্সাওয়ালার দাড়ি পাল্লা, জেলে চাষির দাড়ি পাল্লা, গরিব দুঃখীর দাড়ি পাল্লা, সব মানুষের দাড়ি পাল্লা, শান্তি সুখের দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও, ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমার বাংলাদেশ পার্টি ঢাকা মহানগরের সেক্রেটারি উত্তরের লালমনিরহাট সদরের অধিবাসী আমাদের প্রিয় ভাই ফিরোজ কবির, তাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। আজকের এই জনতার মহাসমুদ্রে আগামীর বাংলাদেশ গড়ার যে প্রেরণা নিয়ে লাখো জনতা সামিল হয়েছে, সবাইকে জানাচ্ছি আমার সংগ্রামী শুভেচ্ছা। আমাদের মনে একটা প্রশ্ন, সবার মনে, যে আগামী 12 তারিখ নির্বাচনে কারা জিতছে, এই প্রশ্নটা না ভাই?
চারদিকে নানা ধূম্রজাল সৃষ্টির প্রচেষ্টা চলছে। আমি গত লালমনিরহাট সদর আসনে একজন প্রার্থী ছিলাম এবং অ্যাডভোকেট আবু তাহের ভাইয়ের সমর্থনে জোটের প্রার্থী হিসাবে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। কারণ আমি এটা চাই আগামীর বাংলাদেশ হবে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ। যদি বাংলাদেশের গত 400 বছরের ইতিহাস ধরা হয় তাহলে দুইটা সবচেয়ে বড় ঘটনা, সেটা হলো পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতন। আমার দৃষ্টিতে দ্বিতীয় সর্ববৃহৎ ঘটনা 1947 সালের দেশভাগ, কারণ সেই 47 সালের দেশভাগের ফলে ইংরেজরা এদেশ থেকে চলে গিয়েছিল। তৃতীয় বৃহত্তম ঘটনা ঘটতে যাচ্ছে আগামী 12 তারিখে বাংলাদেশের ইতিহাসের নতুন মোড় নেবে। চিন্তা করে রাখেন, আপনারা ভাবতে পারেন যে কি এমন ঘটনা ঘটবে। আগামী নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই প্রথম বাংলার জমিনে এই বাংলাদেশের ভূমিপুত্র, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মূল্যবোধকে ধারণ করে এমন রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে। সুতরাং আগামী 12 তারিখ হবে এই জমিনের ইতিহাসের বাক পরিবর্তনের এক যুগান্তকারী দিন। আপনাদের সাথে অনেক কথা হবে আগামীতে রাজনৈতিক ময়দানে। আমি সেই সব কথা বলে আপনাদেরকে সময় এবং ধৈর্যচ্যুতি ঘটাবো না। এই 12 তারিখে কেন এই 11 দলীয় দল জিতবে, 100টা কারণ আছে ভাই। 100টা কারণের মধ্যে আমি 5টা কারণ বলি, আর বাকিগুলো বড় দরকার নাই। আগামীর এই 12 তারিখের গেম চেঞ্জার হলো পোস্টাল ব্যালট। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে যারা এদেশের অর্থনীতিকে সচল করার জন্য ভূমিকা রাখেন, তারা বিদেশে বসে আমাদের দেশের জন্য রেমিটেন্স পাঠান, তারা বাংলাদেশের এই 50-54 বছরের ইতিহাসে এইবার প্রথম তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। বলেন আমার এই দেশের জন্য আমরা যারা, তারেক রহমান কয় টাকা পাঠাইছে ভাই এই 18 বছর যে বিদেশে ছিল? আপনি কি এই হিসাব জানতে পারবেন? কয় টাকা রেমিটেন্স পাঠাইছে? 1000 কোটি টাকা আগে পাঠাইছে, কিন্তু ওইটাই ভাঙে ভাঙে খাইছে। আমরা যে আদর্শ ধারণ করি, আমরা একটা অতিরঞ্জিত কথাও বলবো না ভাই। আপনারা ওই যে একজন ব্যারিস্টার রফিকুল ইসলাম চেনেন? শেখ হাসিনা এবং খালেদা জিয়ার আইনজীবী ছিল। তিনি খালেদা এবং হাসিনাকে তুমি করে বলতো খালেদা, খালেদা নাম ধরে ডাকতো। ব্যারিস্টার রফিকুল ইসলাম নিয়ে উনি পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে, বাংলাদেশ আমলে 3 যুগে উনি আইনজীবী হিসেবে ছিলেন। সেই ব্যারিস্টার রফিকুল ইসলামকে তারেক রহমান একদিন বলছে, উনি নিজের টকশোতে বলছেন কথাটা, যে আঙ্কেল নির্বাচনে 1500 কোটি টাকা হইলে জিতে আসা কোনো সম্ভব না। উনি টকশোতেই কথাটা বলছেন। সেই তারেক রহমান 18 বছর আগে আমরা যে দেখেছি তারেক রহমানকে হাওয়া ভবনের, আমরা জানি না ভাই, ওই সিনিয়র জুনিয়র তখন অর্থমন্ত্রী সাইবুর রহমানের সাথে কি আচরণ করছে জানি না। তো সেই তারেক রহমান কি করে গেছে হাওয়া ভবনে আমরা ভুলে গেছি। আমরা সবাই বলছিলাম যে আপনি বিদেশে যাচ্ছেন, ওইখানে একটা ডিগ্রি নেন। তো ভাই আমরা নির্বাচনের হলফনামায় দেখলাম উনি এখনো আইএ পাস। আমি লালমনিরহাটে দেখলাম, সারা লালমনিরহাটে পোস্টারে লেখা আছে তারেক রহমানকে দেশ গঠনে পরামর্শ দিন, একটা কিউআর কোড দেওয়া আছে। তো আমি কিউআর কোডটা স্ক্যান করার চেষ্টা করলাম, কিউআর কোডটা স্ক্যান হয় না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমার মনে একটা পরামর্শ ছিল তারেক রহমানের উদ্দেশ্যে। পরামর্শটা কি বলবো? সেটা হলো, আপনি লন্ডনে 17 বছর ছিলেন, একটা ডিগ্রি নিতে পারলেন না। এই বাংলাদেশের আমরা কি আই পাস প্রধানমন্ত্রী চাই? দ্বিতীয় কথা, তারেক রহমানের প্রফেশনাল এক্সপিরিয়েন্স কি? উনি পেশাগত জীবনে কি অভিজ্ঞতা আছে বলেন তো ভাই? কোন প্রতিষ্ঠান চালাইছেন? জীবনে 2 টাকা ইনকাম করছেন ব্যবসা বাণিজ্য করিয়া? না, উনি 1000 কোটি টাকা, ওই যে একটা কথা বললাম, উনি ব্যারিস্টার রফিকুল ইসলামকে বলছিলেন 2000 কোটি টাকা হইলে নির্বাচনে দিতে আসা কোনো ব্যাপার না। সেই 2000 কোটি টাকা কত সালের? 2004 সালের কথা।
তাহলে এখন ওই টাকা কত মান, সেই টাকার অনেক টাকা। সুতরাং আমরা এমন একজন ব্যক্তির কাছে এই দেশের দায়িত্বভার তুলে দিতে চাই না যার মাথার ঠিক নাই। তারেক রহমান 5ই আগস্টের আগে পর্যন্ত উনি কোনো ফেসবুক চালান নাই, ইউটিউবে দেখেন নাই, আপনারা কোনো টক শোতে দেখছেন তাকে? উনি কোনো কথা বলতে পারেন? সেই তারেক রহমান দিনাজপুরে গিয়া 3 দিন আগে বলছেন এই আমাদের আমির সাহেবের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে না। তারেক রহমান একটা এক্স অ্যাকাউন্ট কিভাবে চালাইতে হয় এটাও জানেন না। ওনার ওই মাহাদি আমিন সাহেব আছেন ওনার টিমের, ওনারা চালান। তা আপনি জীবনে ফেসবুক চালান না, ইউটিউবে কোনোদিন আপনার ব্লগ নাই, আপনি কিসে কি বোঝেন ভাই? আপনি আবার বক্তব্য দিয়ে গিয়ে বলছেন যে আপনি অঙ্ক কম বোঝেন, বলছেন না? দেখছেন না ভিডিও? তা আমরা এই 18 কোটি মানুষের দায়িত্ব কিভাবে একটা ইন্টারমিডিয়েট পাস মানুষের হাতে তুলে দেই? আপনি তো ভাই লন্ডনে এত ব্যস্ত জীবন পার করেন নাই, বসেছিলেন, 2টা পিএইচডি ডিগ্রি নিতে পারতেন। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান 75 বছর 70 বছর বয়সে যদি পিএইচডি ডিগ্রি নিতে পারে, তাহলে আপনি কেন পারেন না ভাই? আমাদের কুড়িগ্রামের আসন মাহবুবুর রহমান সালেহ ভাই সমাজ বিজ্ঞানে পড়তেন, লন্ডনে গিয়ে নির্যাতিত হয়ে উনি আবার লয়ে পড়ে ব্যারিস্টার হয়ে এসেছেন। আপনি 18 বছর থেকে 2টা টাকা রেমিটেন্স পাঠাইলেন না, একটা ডিগ্রি নিতে পারলেন না ভাই। আর আমরা হাজার হাজার দেখি যে তারেক রহমানের জন্য পাগল। ওই যে দেখেন না বিএনপিতে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী। সুতরাং দেশটা আমরা কোনো পাগলের হাতে তুলে দিতে পারি না। দিব? তারেক রহমানের কারিশমা কাজ করে না, এটা প্রমাণ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে। মির্জা ফখরুল সাহেব বললেন তারেক রহমান যেদিন নাকি বাংলাদেশে আসবে ভূমিকম্প হয়ে যাবে। ভাই ভূমিকম্প তো আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের নির্বাচনে বিপুল জয়ী হওয়ার মধ্য দিয়ে। ভূমিকম্প আপনাদের হবে না ভাই, ভূমিকম্প জনগণের বিজয় হবে। আমি আরেকটা কথা বলি, বিএনপি এই একটু আগে বললাম না পোস্টাল ব্যালটের কারণে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হইল বর্তমান যে বিএনপি, এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না। আমাদের একটা এক্সাম্পল দেই না, লালমনিরহাটে একজন নেতা আছেন, উনি নিজেকে তিস্তা কি মহাসমন্বয়ক বলেন আর কি তিস্তা নদী, তিস্তা বাঁচাও আন্দোলন, বাঁচাও না বেচাও অনেকে বলে, একটু প্রমাণ দিচ্ছি আপনাকে। তিস্তার চরে বিশাল জনসভা হইল,